হ্যালো স্টুডেন্ট, চলো আজকে একদম 11-এর শেষের অংশ আগের ভিডিওতে শেষ করা হয়েছে। আজকে পুরো কোশ্চেন অ্যান্সার 2019 পর্যন্ত, 1995 বা 2000 থেকে 2019 পর্যন্ত যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে শেষের অংশ থেকে, অর্থাৎ কোন কোন অংশগুলো পড়িয়েছিলাম আগের ভিডিওতে, আণবিক সংকেত, স্থূল সংকেত, আর ছিল নর্মালিটি, মোলালিটি, শতকরা পরিমাণ, এগুলো থেকে ভালো করে লক্ষ্য করো। আজকে একদম পুরো ডিটেলসে আলোচনা করা হবে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার। এগুলো ভালো করে নোটস আকারে তুলে নাও, খাতায় একদম প্র্যাকটিস করতে থাকো। চলো, একই চাপ ও তাপমাত্রায় দুই আয়তন ওজনের বিয়োজনের ফলে 3 আয়তন অক্সিজেন পাওয়া গেল। দেখো, 2 আয়তন ওজনের বিয়োজনের ফলে 3 আয়তন অক্সিজেন পাওয়া গেছে, তোমাকে এখানে বলে দেওয়া আছে। 40 ml O3 এবং O2 এর মিশ্রণ উত্তপ্ত করে আবার একই চাপ ও তাপমাত্রায় নিয়ে এসে দেখা গেল নতুন আয়তনের মান হয়েছে 42 ml। তাহলে তোমাকে একটা কন্ডিশন দেওয়া আছে, 2 আয়তন ওজনের বিয়োজনের ফলে 3 আয়তন অক্সিজেন পাওয়া যাবে, এটা একটা কন্ডিশন দেওয়া আছে। 40 ml আমি কি নিয়েছি? O3 এবং O2 এর মিশ্রণ নিয়েছি। সেই মিশ্রণটাকে হিট করা হচ্ছে, উত্তপ্ত করা হচ্ছে। উত্তপ্ত করার পর যদি একই চাপ ও তাপমাত্রা নিয়ে আসা হয়, উত্তপ্ত করা মানে তাপমাত্রা বাড়ানো হচ্ছে, আবার প্রথমে চাপ ও তাপমাত্রা নিয়ে এলাম, দেখা গেল নতুন আয়তন হচ্ছে 42 ml। গ্যাস মিশ্রণে ওজনের শতকরা আয়তন কত? তাহলে কার আয়তন চাইছে? O3 এর শতকরা আয়তনটা চাইছে, গ্যাস মিশ্রণে কত রয়েছে। দেখো, এখানে 40 ml এর মধ্যে O3 এবং O2 এর মিশ্রণ নেওয়া হয়েছে, এখানে তো কোনটা কত ml বলা নেই, তাহলে যে কোনো একটাকে x ধরে নিতে হবে। ধরা হচ্ছে O3 এর পরিমাণ x ml, তাহলে O2 কত হবে? 40 টোটালটা হলে O3 যদি x হয়, O2 হবে 40 - x, 40 - x। এবারে প্রথম কন্ডিশনে চলো, 2 আয়তন ওজনের বিয়োজনের ফলে 3 আয়তন অক্সিজেন পাওয়া যায়। তাহলে এখানে দেখো 2 ml O3 আয়তন আমি একক দিতে পারি, 2 ml O3 এর বিয়োজনের ফলে O2 এর আয়তন কত হয়? 3 ml। এখানে O3 এর আয়তন কত? x ml ধরা হয়েছিল 40 ml এর মধ্যে, তাহলে x ml O3 বিয়োজনের ফলে O2 এর আয়তন কত হবে? 3x/2 ml। অক্সিজেনের মোট আয়তন, এবারে দেখো অক্সিজেনের মোট আয়তন নির্ণয় করা হচ্ছে। অক্সিজেনের মোট আয়তন কিভাবে পাবো? 40 ml এর মধ্যে অক্সিজেনের আয়তন কত ছিল? 40 - x, এটা হচ্ছে অক্সিজেনের আয়তন ছিল। এবং এই যে বিয়োজনের যে আমি বিয়োজনের যে ফর্মুলা বের করেছি, তার থেকে x ml এ কত পাচ্ছি অক্সিজেনের আয়তন? 3x/2। তাহলে 40 ml এর মধ্যে ছিল 40 - x ml অক্সিজেন, আর x ml যে O3 এর ধরেছিলাম, সেই x ml O3 বিয়োজনের ফলে অক্সিজেন কত উৎপন্ন করছে? 3x/2। তাহলে মোট উত্তপ্ত করার পর O3 এবং O2 এর মধ্যে বিক্রিয়া ঘটছে, বিক্রিয়া ঘটার ফলে O3টা কিসে কনভার্ট হচ্ছে? O3 কিসে কনভার্ট হচ্ছে? O2 তে কনভার্ট হচ্ছে হিট করার সঙ্গে সঙ্গে। তাহলে এই যে O3 বিয়োজিত হয়ে O2 তে কনভার্ট হচ্ছে, O3 আগে ছিল x ml, এখন কনভার্ট হয়ে কত হয়েছে? 3x/2 ml। আর আগের O2 এর পরিমাণ কত ছিল? 40 ml এর মধ্যে 40 - x ml, আগে যে O2 এর পরিমাণটা ছিল। তাহলে এখন O3 কনভার্ট হওয়ার পর তার কত ml পাচ্ছি? 3x/2। আর 40 ভাগের মধ্যে 40 ml এর মধ্যে O2 আগে কত ছিল? 40 - x। তাহলে মোট O2 এর পরিমাণ কত? এই 40 - x প্লাস 3x/2। তাহলে দেখো মোট আয়তন অক্সিজেনের 40 - x প্লাস 3x/2। তাহলে এই যে আয়তনটা পাচ্ছি, এটা টোটাল অক্সিজেনের আয়তন, কারণ O3টা অক্সিজেনে বিয়োজিত হয়ে যাচ্ছে, আর O3 থাকছে না মিশ্রণে। তাহলে টোটাল মিশ্রণের একদম ফাইনাল আয়তনটা কি পাবো? অক্সিজেনের যোগ হয়ে যাবে 40 - x প্লাস 3x/2, কারণ ওজনটা বিয়োজিত হয়ে অক্সিজেনে কনভার্ট হয়েছে 3x/2 ml, আর আগে ছিল 40 - x, সেটার সঙ্গে যোগ হয়েছে 3x/2। এবারে দেখো এখান থেকে ক্যালকুলেশন করা হচ্ছে 40 + x/2 ml। এবারে 40 + x/2 এটা কি পাচ্ছি? অক্সিজেনের মোট আয়তন। দেখো এখানে বলা আছে নতুন আয়তন, মিশ্রণটাকে যদি ওই একই চাপ ও তাপমাত্রা নিয়ে যাওয়া হয়, তাহলে নতুন আয়তন হচ্ছে 42 ml। নতুন আয়তনের মধ্যে আগের চাপ ও তাপমাত্রা নিয়ে যাওয়া হয়েছে, তাহলে বিক্রিয়া ঘটছে O3 এবং O2 এর মধ্যে, বিক্রিয়া ঘটছে, O3 এর বিয়োজন হচ্ছে, বিয়োজন ঘটার পর O3 টোটালটা O2 তে কনভার্ট হচ্ছে। O2 তে কনভার্ট হওয়ার সঙ্গে সঙ্গে O3 আর থাকছে না, তাহলে টোটাল আয়তনটা কার হয়ে যাচ্ছে? O2 এর আয়তন হয়ে যাচ্ছে। নতুন যে আয়তনটা পাবো আমি, ওই উত্তপ্ত করার পরে যে নতুন আয়তনটা পাবো, O3 কে উত্তপ্ত করা হচ্ছে, O2 তে কনভার্ট হচ্ছে। তাহলে নতুন আয়তনে কে আছে? শুধুমাত্র O2 আছে, O3 কোনো নেই। তাহলে এই O2 যে টোটাল আয়তনটা, এটা কার সঙ্গে সমান হবে? এই 42 ml এর সঙ্গে সমান হবে, কারণ ম্যাথ অনুযায়ী বলা আছে নতুন আয়তন কত হচ্ছে? 42 ml। এখানে কোনো O3 গন্ধ বাতাস কিছু থাকবে না, শুধু O2ই থাকবে, কারণ O3 O2 তে কনভার্ট হয়ে গেছে।
তাহলে এইটা কার সঙ্গে সমান হবে? এই যে মানটা 40 প্লাস এক্স বাই টু, এটা 42 এর সঙ্গে সমান হবে। দেখো 40 প্লাস এক্স বাই টু সমান 42, এক্স এর মান 4 ml বলা হয়েছে। তাহলে এক্স এর মান 4 ml মানে টোটাল আয়তনটা কত ছিল? 40 ml। 40 ml এর মধ্যে এক্স মানে কার পরিমাণ পাচ্ছি? ওজনের পরিমাণ পাচ্ছি। ওজনের পরিমাণ কত? 4 ml। 40 ml আগের মিশ্রণটাতে যে 40 ml ছিল, পরেরটা তো শুধু পাচ্ছি অক্সিজেন গ্যাস, তাহলে ওজন এখানে নেই। নিশ্চয়ই এক্স এর মান, যে ওজনের মান যেহেতু এক্স ml ধরেছিলাম, তাহলে এক্স এর মান বেরিয়েছে। তার মানে নিশ্চয়ই আগের ml এর মধ্যে, আগের যে 40 ml ছিল টোটাল মিশ্রণে, তার মধ্যে O3 কত, তার মধ্যে O3 কত সেটাই বেরিয়েছে এক্স এর মান। তাহলে এক্স এর মান কত? 4 ml। এবার এক্স এর মান 4 ml মানে 40 ml এর মধ্যে 4 ml রয়েছে। তাহলে 100 ভাগে কত রয়েছে? তাহলে 40 ml এ O3 রয়েছে 4 ml, 100 ml এ কত রয়েছে সেটাই ওজনের শতকরা পরিমাণ পাবো। 100 ml এ কত রয়েছে? 10। তাহলে 10% রয়েছে কে? O3। তাহলে এই 40 ml এর মধ্যে 10% কে রয়েছে? O3 রয়েছে। অর্থাৎ টোটাল আমি যদি শতকরা পরিমাণ বের করাই, 40 ml এ O3 রয়েছে 4 ml বের করলাম, তাহলে 100 ml কত? 100 ml এর মধ্যে যত থাকবে সেটাই তার শতকরা পরিমাণ। তাহলে O3 কত রয়েছে? 100 ml এর মধ্যে 4 ml। তাহলে দেখো ভালো করে বুঝা অঙ্কটা। প্রথম থেকে আমি এর মিশ্রণ ছিল O3O2, আমি ফটাফট কি করেছি যে নতুন আয়তনটা 42 ml, তার নতুন আয়তন O3 বিয়োজিত হয়ে O2 ট্রান্সফার হয়েছে। টোটাল O2 এর আমি আয়তন বের করেছি, O2 এর আয়তনটা এর সঙ্গে সমান হবে। তার থেকে কি বের করা হয়েছে? x এর মান পাওয়া গেছে। x এর মান মানে কি? এই 40 ml এর মধ্যে O3 কতটা রয়েছে তার মান। তাহলে O3 রয়েছে 4 ml, 40 ml এ 4 ml, 100 ml কত ml? তাহলে 10% রয়েছে। এবারে দেখো 1995 সালে একটা ম্যাথ পড়েছে, ভালো করে লক্ষ্য করো, ওই শতকরা সংযুতি থেকে, শতকরা পরিমাণ নির্ণয় থেকে। সাধারণ হাইড্রোজেন পারমাণবিক ওজন বলা আছে 1.008, পারমাণবিক ওজন দেওয়া আছে। দুটো আইসোটোপ, একটা 1H1 একটা 1H2। আমরা জানি হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে, এখানে দুটো আইসোটোপ বলা আছে 1H1 1H2। মৌলটিতে 1H2 আইসোটোপের শতকরা কত ভাগ থাকে? তাহলে সাধারণ হাইড্রোজেনের দুটো আইসোটোপ বলা আছে 1H1 1H2, তার 1H2 আইসোটোপের শতকরা কত ভাগ থাকে এই সাধারণ হাইড্রোজেনের মধ্যে সেটা বলতে হবে, পারমাণবিক ওজন দেওয়া আছে। তাহলে যে কোনো একটা ধরে নিতে হবে। ধরা যাক 1H1 থাকে x, 1H2 তাহলে কত থাকবে? 100 - x। শতকরা পরিমাণ হচ্ছে 100 এর মধ্যে যদি 1H1 টা x পরিমাণ থাকে, 1H2 টা কত থাকবে? 100 - x, আর বাদ বাকিটা থাকবে 1H2। এবারে সাধারণ হাইড্রোজেনের পারমাণবিক ওজন, পারমাণবিক ওজন নির্ণয়ের সূত্র কি জানি? শতকরা পরিমাণ এবং তার পারমাণবিক, দেখো এখানে কি দেওয়া আছে? প্রত্যেকটা যে আইসোটোপের পারমাণবিক ভর দেওয়া আছে, উপরের গুলো পারমাণবিক ভর। তাহলে আমরা কি জানি? শতকরা, যখন আমরা যে কোনো মৌলের পারমাণবিক ওজন নির্ণয় করব, তার পারমাণবিক ভর ইনটু শতকরা পরিমাণ, এইটা হিসেবে বসাতে হবে। তাহলে দেখো সামেশন অফ, সূত্র কি ছিল? পারমাণবিক ওজন বা শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ ইনটু পারমাণবিক ওজন বাই 100, এটা সূত্র ছিল। তাহলে এই সূত্রে বসাবো, কোনো মৌলের যদি আমরা পারমাণবিক ভর নির্ণয় করতে চাই, তাহলে তার যদি আইসোটোপগুলো দেওয়া থাকে পার্সেন্টেজে, সেই শতকরা পরিমাণ বসাতে হবে প্রত্যেকটা আইসোটোপে, তার সঙ্গে তার পারমাণবিক ওজন গুণ করে যোগফল নির্ণয় করতে হবে, সামেশন করতে হবে। তাহলে দেখো সামেশন অফ শতকরা পরিমাণ ইনটু পারমাণবিক ওজন। প্রথমে আমি ধরি 1H1, এর শতকরা পরিমাণ কত? x, তাহলে এখানে x বসানো হয়েছে। তার পারমাণবিক ওজন কত? 1, উপরেরটা পারমাণবিক ভর, তাহলে পারমাণবিক ভর পারমাণবিক ওজন 1 বসানো হয়েছে, প্লাস পরের আইসোটোপে চলে যায়। সামেশন বলা আছে মানে প্রত্যেকটা আইসোটোপের ক্ষেত্রে এইটা বের করব, দিয়ে যোগ করব, আবার এইটা বের করব, আবার যদি আইসোটোপ থাকে আবার যোগ করে আবার একটা আইসোটোপের ক্ষেত্রে বসাবো। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে সামেশন মানে যোগফল, অর্থাৎ এই মানটা বের করব, যতগুলো থাকবে প্রত্যেকটা যোগ করে করে যাব, তবে গিয়ে সামেশন হবে প্রত্যেকটা আইসোটোপের যোগফল, এই মানটা x * 1 প্লাস, এটা বেরোলো প্রথমটার ক্ষেত্রে। দ্বিতীয়টার ক্ষেত্রে চলো 1H2 এর ক্ষেত্রে শতকরা পরিমাণ কত? 100 - x, তাহলে 100 - x বুঝেছি, গুণিত 2, দুইটা কিসের জন্য? তার পারমাণবিক ওজন 2, এই জন্য 2 বসানো হয়েছে, বাই 100, সূত্র অনুযায়ী বাই 100। তাহলে দুটো আইসোটোপ ছিল, এই জন্য দুটোর ক্ষেত্রে যোগফল করা হয়েছে। সামেশন মানে যোগফল, শতকরা পরিমাণ ইনটু পারমাণবিক ওজন, একটার প্লাস আর একটা, আরো যদি একটা থাকতো প্লাস দিয়ে আরো একটা শতকরা পরিমাণ ইনটু পারমাণবিক ওজন হতো, এইভাবে পরপর যোগ করে করে যেতে হতো। যেহেতু দুটো আইসোটোপ আছে, দুটোর ক্ষেত্রে বসিয়েছি বাই 100। এখান থেকে কত মান বেরিয়েছে? দেখো x এর মান 99.2 বেরিয়েছে। এবারে দেখো x এর মানটা কিভাবে বের করছি। এটা আমার সূত্র অনুযায়ী বেরিয়েছে সাধারণ হাইড্রোজেনের পারমাণবিক ওজন,
তোমাকে কত দেওয়া আছে এখানে 1.008 ম্যাথে দেওয়া আছে, তাহলে এটার সঙ্গে 1.008 সমান হবে, এই জন্য সমান করা হয়েছে। দিয়ে এক্স এর মান বের করা হয়েছে 99.2। এটা এক্স এর মান বেরিয়ে গেল, মানে এক্সটা কি ছিল 1H1 এর শতকরা পরিমাণ, তাহলে 1H2 কত হবে 100 মাইনাস 99.2, তাহলে একটা হচ্ছে 99.2% 1H1টা, 1H2 কত হবে 0.8%। দেখো এর পরের অঙ্ক দেখো, ভালো করে লক্ষ্য করো। একটি গ্যাসীয় হাইড্রোকার্বনে শতকরা 75 ভাগ ওজন হিসাবে কার্বন আছে। গ্যাসটির এনটিপিতে 100 সিসি এর ওজন 0.072 গ্রাম। হাইড্রোকার্বনটি আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আমরা কি জানি, যে কোনো যৌগের আণবিক সংকেত নির্ণয় করার আগে তার আগে স্থূল সংকেত নির্ণয় করতে হবে। এখানে হাইড্রোকার্বন বলা আছে, হাইড্রোজেনের কার্বন রয়েছে, তার যেহেতু শতকরা ভাগ দেওয়া আছে, একটার দেওয়া আছে আরেকটার পেয়ে যাব। তাহলে হাইড্রোজেন আছে কত 100 মাইনাস 75, শতকরা 75 ভাগ কে আছে, হাইড্রোকার্বনে কে আছে, কার্বন আছে, তাহলে কার্বনের পরিমাণটা দেওয়া আছে 75 ভাগ, কার্বন ইকুয়াল টু 75 ভাগ। তাহলে নিশ্চয়ই হাইড্রোজেনটা আমরা কি জানি, হাইড্রোকার্বন মানে কি, কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। তাহলে যেহেতু কার্বন আছে 75 ভাগ, হাইড্রোজেন কত থাকবে 100 মাইনাস 75, 25 ভাগ থাকবে। এবারে চলো, এবারে স্থূল সংকেত নির্ণয়ের আমরা সূত্র জানি, মৌল, শতকরা পরিমাণ, পারমাণু ওজন, আপেক্ষিক পরমাণু সংখ্যা, ষোলতম প্রকাশ, পূর্ণ সংখ্যা, পরপর বসিয়ে যাব। তাহলে যৌগের মধ্যে কে কে আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, প্রত্যেকটার প্রথমে শতকরা পরিমাণ বসানো হয়েছে, পারমাণু ওজন বসানো হয়েছে, আপেক্ষিক পরমাণু সংখ্যা বের করানো হয়েছে। আপেক্ষিক পরমাণু সংখ্যা কিরকম, প্রথম বাই দ্বিতীয়, 75/12, 25/1, পরপর এগুলো সব আলোচনা করা আছে। তাহলে এখানে কম মান কোনটা, 6.25 কম মান, এইটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে। যদি ষোলতম প্রকাশে করি তাহলে প্রত্যেককে ভাগ করা হয়েছে, 1 আর 4 বেরিয়েছে। পূর্ণ সংখ্যা প্রকাশ, দুটোই পূর্ণ সংখ্যা, 1 এবং 4 পূর্ণ সংখ্যা বসানো হয়েছে। তাহলে হাইড্রোকার্বনটি স্থূল সংকেত কত হবে, যেহেতু মৌলের পরমাণু সংখ্যার পূর্ণ সংখ্যার অনুপাত কত হচ্ছে, কার্বন 1 হাইড্রোজেন 4, মানে 1:4 হবে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার অনুপাত। আমরা কি জানি, যে কোনো যৌগের মধ্যে পরমাণুগুলি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকলে তবে গিয়ে আমরা স্থূল সংকেত পেতে পারি। তাহলে এখানে পূর্ণ সংখ্যার সরল অনুপাত বের করানো হয়েছে, এই সরল অনুপাত থেকে আমি স্থূল সংকেত পাবো কত, CH4, যেটা যৌগের কি হয় একদম সরলতম বা একদম কি হয় সরলতম পূর্ণ সংখ্যা সরল অনুপাত দ্বারা প্রকাশ। এইটা সংকেত বের করছি CH4। এরপরে দেখো, তাহলে স্থূল সংকেত আমার বের করানো হয়েছে। স্থূল সংকেত বের করানোর পর এর পরের স্টেপ কি করতে হবে, আণবিক ওজন থেকে আণবিক সংকেত নির্ণয় করতে হবে। স্থূল সংকেতের সঙ্গে সম্পর্ক জানি, তাহলে এবারে প্রথমে আমাকে নির্ণয় করতে হবে কি, আণবিক ওজন। আণবিক ওজন নির্ণয় করার জন্য তোমাকে একটা ফর্মুলা দেওয়া আছে, কি, এনটিপিতে 100 সিসি এর ওজন 0.072 গ্রাম। তাহলে হাইড্রোকার্বনটির আণবিক সংকেত নির্ণয় করো। 1 লিটার H2 গ্যাসের এনটিপিতে ওজন বলা আছে 0.09 গ্রাম। এখান থেকে দেখো আমি ডি পেতে পারি, বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব মানে কি, ভি আয়তন যে কোনো পদার্থের ওজন বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন, মানে আয়তন সেম থাকবে, ওপরে শুধু কোন যে মৌলটা বলছে সেই মৌল বা পদার্থের ওজন বসবে, নিচে ওই সম আয়তনের হাইড্রোজেন গ্যাসের ওজন বসবে। তাহলে দেখো ডি সমান কত বসবে, ডি সমান 100 সিসি ওজন। দেখো এনটিপিতে এই হাইড্রোকার্বনের 100 সিসি এর ওজন কত, 0.072 গ্রাম। তাহলে তোমাকে পদার্থের ওজনটা দেওয়া আছে 100 সিসিতে, আর এখানে বলা আছে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের এনটিপিতে ওজন এত গ্রাম। তাহলে 1 লিটার মানে 1000 ml, 1 সিসি মানে কত, 1 সিসি মানে 1 ml। তাহলে 1000 ml H2 গ্যাসের ওজন 0.09 গ্রাম। এই ফর্মুলা থেকে আমি এখানে লিখতে পারি 100 ml এ কত হবে বের করছি, 0.009 গ্রাম। তাহলে 1000 ml এ তোমাকে বলাই আছে এখানে এনটিপিতে ওজন 0.09 গ্রাম হাইড্রোজেন গ্যাসের, 100 ml কত বের করছি। কেন 100 ml বের করা হচ্ছে, কারণ তোমাকে পদার্থের 100 সিসি বা 100 ml এই ওজনটা দেওয়া আছে। 1 ml মানে 1 সিসি, তাহলে 100 সিসি কে 100 ml ও বলা যায়। তাহলে পদার্থের যেহেতু 100 সিসি এর ওজন এত গ্রাম বলা আছে, তাহলে নিশ্চয়ই হাইড্রোজেন গ্যাসকেও 100 সিসিতে কনভার্ট করতে হবে, তবেই গিয়ে দুটোর আয়তন সমান পাবো। আর আয়তন সমান পেলে আমি কি নির্ণয় করতে পারবো, বাষ্প ঘনত্ব নির্ণয় করতে পারবো। তাহলে ডি সমান কি জানি, কোনো নির্দিষ্ট আয়তনে পদার্থের ওজন বাই ওই নির্দিষ্ট আয়তনের হাইড্রোজেন গ্যাসের ওজন, অর্থাৎ ডি সমান ভি আয়তন যে কোনো পদার্থের ওজন বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। তাহলে এখানে দেখো ভি আয়তন পদার্থ তার ওজন বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। ভি আয়তন মানে কি, কত আয়তন, 100 সিসি বলা আছে পদার্থের, 100 সিসি আয়তনের ওজন এত, তাহলে 100 সিসি আয়তনের ওজনটা বসানো হয়েছে। হাইড্রোজেনের বলা আছে 1 লিটার আয়তন, 1 লিটার হাইড্রোজেন গ্যাসের আয়তন 0.09 গ্রাম।
তাহলে 1 লিটার মানে 1000 ml, 1000 ml এ এত গ্রাম, 100 ml এ কত গ্রাম, 1 ml মানে 1 সিসি, ml এ কনভার্ট করে করতে পারো। তাহলে 0.009 গ্রাম, এখানে 100 ml এর হাইড্রোজেন গ্যাসের ওজন বসানো হয়েছে, তাহলে সম আয়তনের বসানো হয়েছে হাইড্রোজেন গ্যাসের ওজন, উপরে সম আয়তনের পদার্থের ওজন এখানে পরপর বসানো হয়েছে। মান কত পেয়েছি 8, তাহলে বাষ্পঘনত্ব 8 মানে আণবিক ওজন কত হবে 16 হবে। এবারে দেখো আণবিক ওজন পেয়ে গেছি 16, তাহলে আমরা সংকেত কি জানি যে n ইনটু স্থূল সংকেতের ওজন সমান আণবিক ওজন। তাহলে n ইনটু 16, স্থূল সংকেতের ওজন কত, n ইনটু 16। তাহলে দেখো স্থূল সংকেতের ওজন কত পাচ্ছি 16 পাচ্ছি, কারণ এখানে স্থূল সংকেত কত বেরিয়েছিল CH4, এর ওজন দেখো 12 প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, তাহলে 4, 1 ইনটু 4 মানে 4 সমান 16 হবে। তাহলে n ইনটু স্থূল সংকেতের ওজন, স্থূল সংকেতের পেয়েছিলাম CH4 সংকেত, তার ওজন 16, n ইনটু 16 সমান আণবিক ওজন কত দেওয়া আছে তোমাকে পেয়েছি কত 16 পেয়েছি ম্যাথ থেকে। তাহলে এখানে n ইনটু 16 সমান 16 বসিয়েছি, n এর মান 1, n এর মান 1 মানে আমরা কি জানি আণবিক সংকেত সমান স্থূল সংকেতের হোল n, তাহলে স্থূল সংকেত CH4, তার n এর মান 1 বসিয়েছি, সংকেত কত পাচ্ছি CH4। এরপরে দেখো আরেকটা ম্যাথ পোরশন চলে যাচ্ছি, 1997 সালে পড়ছে, ভালো করে লক্ষ্য করো, একটু বড় মাপের অঙ্ক, একটু ভালো করে প্রথম থেকে দেখো তাহলে বুঝতে পারবে। কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন দ্বারা গঠিত একটি যৌগে 0.93 গ্রামকে দহন করলে 2.64 গ্রাম CO2 এবং 0.63 গ্রাম H2O উৎপন্ন হয়। অপর একটি পরীক্ষায় ওই যৌগের 0.186 গ্রাম থেকে 1 বায়ুমণ্ডলীয় চাপ 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 24.62 সিসি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। যৌগটির আণবিক ওজন দেওয়া আছে 93, এর আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আণবিক ওজন দেওয়া আছে মানেই আমাকে আগে কোথায় যেতে হবে, স্থূল সংকেতে যেতে হবে, তারপরে আমি আণবিক সংকেত নির্ণয় করতে পারবো। তাহলে প্রথম থেকে দেখো এত গ্রামকে 0.93 গ্রামকে গ্রহণ করলে এত গ্রাম CO2 এত গ্রাম H2 উৎপন্ন হয়। আবার অপর একটা পরীক্ষায় 0.186 গ্রাম থেকে এই কন্ডিশন মেনে এত চাপ এত তাপমাত্রা মেনে এত সিসি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই সমস্ত শর্তগুলিকে কাজে লাগিয়ে আমাকে আগে স্থূল সংকেত নির্ণয় করতে হবে, তারপরে আণবিক সংকেতে যেতে পারবে। তাহলে প্রথমে লক্ষ্য করো 44 গ্রাম CO2 যৌগে কার্বনের পরিমাণ 12 গ্রাম, কারণ কি CO2 মানে কি কার্বন আছে 12, অক্সিজেন আছে 32, এই নিয়ে টোটাল 44 গ্রাম হচ্ছে কার্বনের আণবিক ওজন। এই কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন 44, কার্বনের 12, অক্সিজেনের 32, তাহলে টোটাল 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে আণবিক ওজন 44, এই জন্য 44 গ্রাম CO2 বলা হচ্ছে। কার্বনের পরিমাণ কত 12 গ্রাম, তাহলে এখানে দেখো 2.64 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বনের পরিমাণটা বের করব। 2.64 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বনের পরিমাণ 0.72। একই রকম ভাবে টোটাল কত দেখো এখানে জলের কত আণবিক ওজন 18, H2O, হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1, তাহলে 1 × 2 দুটো হাইড্রোজেন আছে প্লাস অক্সিজেনের 16 সমান 18 গ্রাম জলে হাইড্রোজেনের পরিমাণ কত 2 গ্রাম, যেহেতু হাইড্রোজেন 2 × 1 পারমাণবিক ওজন 1, তাহলে 2 গ্রাম রয়েছে। টোটাল 18 গ্রাম জলের মধ্যে হাইড্রোজেন কত রয়েছে 2 গ্রাম। হাইড্রোজেন জল কত উৎপন্ন হচ্ছে 0.63 গ্রাম, তাহলে এই 0.63 গ্রাম জলে হাইড্রোজেন কত 0.07 গ্রাম। এবারে বলতে পারি কি 0.93 গ্রামকে দহন করলে এত গ্রাম CO2 এত গ্রাম জল উৎপন্ন হয়, তাহলে নিশ্চয়ই এই গ্রাম যৌগের মধ্যে 0.93 গ্রাম যৌগের মধ্যে কার্বন ও হাইড্রোজেনের পরিমাণ এই পরিমাণ রয়েছে, এই দুটো, এটা কার্বনের পরিমাণ এটা হাইড্রোজেনের পরিমাণ রয়েছে। কারণ এটাকেই দহন করলে যেহেতু জল আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওই পরিমাণ গ্রাম যৌগের মধ্যে কার্বনের পরিমাণ এত আর হাইড্রোজেনের পরিমাণ এত রয়েছে। হিসেবে করছি কি ভালো করে লক্ষ্য করো। এবারে দেখো একটা শর্ত দেওয়া আছে, দ্বিতীয় শর্তে চলে যাচ্ছি। দ্বিতীয় শর্ত কি দেওয়া আছে, অপর একটি পরীক্ষায় ওই যৌগে 0.186 গ্রাম থেকে 1 বায়ুমণ্ডলীয় চাপ 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 24.62 সিসি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এটা কিন্তু তোমাকে এনটিপি বা এসটিপি তে বলা নেই, 1 বায়ুমণ্ডলীয় চাপ বলা আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বলা আছে। এই যৌগের যদি 0.186 গ্রাম থেকে আমি 1 বায়ুমণ্ডলীয় চাপ 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা করা হয়, তাহলে কত সিসি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে 24.62 সিসি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এখানে এই যে চাপ এবং তাপমাত্রায় যে আয়তনটা পাচ্ছি ওই আয়তনটাকে আমাকে এনটিপি তে কনভার্ট করতে হবে, তবে গিয়ে আমি আস্তে আস্তে পৌঁছে যাব স্থূল সংকেতের কাছাকাছি, আস্তে আস্তে পৌঁছে যাব।
তাহলে আগে আমাকে এই দুটোকে কিসে কনভার্ট করতে হবে? এই দুটো দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আয়তনটাকে কিসে কনভার্ট করতে হবে? এনটিপি বা এসটিপিতে কনভার্ট করতে হবে। তাহলে দেখো সূত্র কি জানি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। P1 কত দেওয়া আছে? 1 বায়ুমণ্ডলের চাপ 1 বসিয়েছি। V1 কত দেওয়া আছে? 24.62, 24.62 বসানো হয়েছে বাই T1 মানে উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 প্লাস 27 সমান 300 কেলভিন, এটা জানি। 300 বসানো হয়েছে P1 V1 বাই T1। P2 V2 বাই T2 এটা এনটিপিতে বসাবো। এনটিপিতে প্রেসার কত জানি? 1 অ্যাটমোস্ফিয়ার। টেম্পারেচার কত জানি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। এটা হচ্ছে এনটিপি বা এসটিপিতে, তার মানগুলো বসানো হয়েছে, প্রেসার আর টেম্পারেচার। এবার এনটিপিতে আয়তনটা কত? ভিটুর মানটা বের করবো। ভিটুর মান কত বেরিয়েছে? 22.4 সিসি। আমরা কি জানি? এসটিপি বা এবার সম্পর্ক খুঁজে পাবো। এসটিপি বা এনটিপিতে 22,400 ml যে কোনো গ্যাসের আয়তন কত? 22,400 ml যে কোনো গ্যাসের ওজন কত হবে? তার আণবিক ওজন। তাহলে দেখো এসটিপি বা এনটিপিতে 22,400 সিসি বা ml, N2 এর ওজন 28 গ্রাম, নাইট্রোজেনের আণবিক ওজন 28 গ্রাম, আণবিক ওজন 28 গ্রাম। তাহলে আমরা কি জানি? এসটিপি বা এনটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার বা 22,400 ml। 1 গ্রাম অণু মানে তার আণবিক ওজনকে বোঝায়। তাহলে আণবিক ওজন সম্পন্ন পদার্থের আয়তন কত হবে? 22.4 লিটার বা 22,400 ml। সেটাকে ঘুরিয়ে লেখা হয়েছে 22,400 সিসি বা 22,400 ml, N2 এর ওজন 28 গ্রাম। তাহলে এখানে কত বেড়েছে আয়তনটা? এনটিপিতে 22.4 সিসি। এনটিপিতে কনভার্ট করার পর কিন্তু ভিটুর মানটা বসাচ্ছি, কারণ এটা এনটিপি বা এসটিপিতে এই সূত্রটা আমি জানি। তাহলে এসটিপিতে তোমাকে আগে আয়তনটা কনভার্ট করতে হবে, তারপর এখানে বসাতে হবে। 22.4 সিসিতে কত ওজন হচ্ছে? 0.08 গ্রাম ওজন হচ্ছে। এরপরে চলো নেক্সটে কীরকম হচ্ছে ভালো করে লক্ষ্য করো। দেখো 0.186 গ্রাম থেকে আমরা 1 বায়ুমণ্ডলের চাপ এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত সিসি নাইট্রোজেন গ্যাস পেয়েছিলাম, যার ওজন কত পেয়েছি? তোমার এসটিপিতে এত সিসির ওজন কত পেয়েছি? 0.028 গ্রাম। তাহলে নিশ্চয়ই 0.186 গ্রাম থেকে যেহেতু এই ওজনটা পেয়েছি, তাহলে 0.186 গ্রাম যৌগ থেকে প্রাপ্ত নাইট্রোজেনের ওজন এত গ্রাম। আমাকে টোটাল যৌগের ওজনটা কত? 0.93। এবারে দেখো গঠিত একটা যৌগে 0.93 গ্রামকে দহন করা হয়েছিল, তাহলে 0.93 গ্রামের মধ্যে নাইট্রোজেন ওজন কত হবে? 0.14 গ্রাম। ওই কি নবীকরণ করানো হয়েছে। এরপরে 0.93 গ্রাম যৌগে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেনের পরিমাণ টোটাল বের করানো হয়েছে 0.93 গ্রাম যৌগে। তোমাকে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন গঠিত একটা যৌগ যেটা 0.93 গ্রামকে দহন করা হয়েছিল, তার থেকে আমরা পেয়েছিলাম এবারে আরেকটাতে 0.186 গ্রাম থেকে দহন করতে অ্যাসোসিয়েটেড নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছিল। তাহলে মূল ফরমেশন কোথা থেকে আসছে? কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন 0.93 গ্রাম থেকে আসছে। এই 0.93 গ্রামের মধ্যে কত কার্বন আছে, কত হাইড্রোজেন আছে, কত নাইট্রোজেন আছে সেটা বের করে নিলাম। এবার তাদের শতকরা পরিমাণ বের করানো হয়েছে। শতকরা পরিমাণ না জানলে আমরা স্থূল সংকেতে যেতে পারবো না, এই জন্য শতকরা পরিমাণ বের করানো হয়েছে। শতকরা পরিমাণ মানে কি? পদার্থের দেখো 0.93 গ্রামের মধ্যে কার্বন কত রয়েছে? 0.72 গ্রাম। 100 গ্রামের মধ্যে কত রয়েছে? 0.72 বাই 0.93 ইন্টু 100। এইটা শতকরা পরিমাণ। 100 ভাগের মধ্যে কত আছে? তাহলে এত গ্রামের মধ্যে এত গ্রাম রয়েছে, 100 গ্রামের মধ্যে কত আছে সেটা শতকরা পরিমাণ, সেটাই বসানো হয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম বের করানো হয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে একই রকম বের করানোর পর প্রত্যেকটা শতকরা পরিমাণটা বের করানো হয়েছে। এবারে চলো স্থূল সংকেতের যে ঘরটা, সেই ঘরটাতে যাবো। দেখো শতকরা পরিমাণটা পেয়ে গেছি কার্বন, হাইড্রোজেন আর নাইট্রোজেনের। এবারে চলো স্থূল সংকেত, তারপর আণবিক সংকেতে যাবো। তাহলে দেখো শতকরা পরিমাণ 77.42, এটা হচ্ছে 37.52, এটা হচ্ছে 15.05 পেয়ে গেছি। প্রত্যেকটা মৌলের নাম লেখা আছে। শতকরা পরিমাণ, পারমাণু ওজন, আপেক্ষিক পরমাণু সংখ্যা, সরল অনুপাত, পূর্ণ সংখ্যা, প্রত্যেকটা বের করানো হয়েছে আগের মতো, একদম আগের মতো যা নিয়ম বলা ছিল প্রত্যেকটা নিয়মে বের করানো হয়েছে। স্থূল সংকেত বের করানো হচ্ছে C6H7N, কারণ পূর্ণ সংখ্যার সরল অনুপাত কত হবে? 6:7:1। এটা হচ্ছে পরমাণু সংখ্যার পূর্ণ সংখ্যার সরল অনুপাত 6:7:1। আর আমরা কি জানি? সবসময় সরল অনুপাত, পরমাণু সংখ্যার সরল অনুপাত বের করতে পারলে স্থূল সংকেত পেয়ে যাবো। তাহলে দেখো স্থূল সংকেত পেয়ে যাচ্ছি C6H7N। আমরা কি জানি? আণবিক ওজন সমান N ইন্টু স্থূল সংকেতের ওজন। তাহলে আণবিক ওজন সমান N ইন্টু স্থূল সংকেতের ওজনটা বের করানো হয়েছে। কার্বনের 12 ইন্টু 6 72 প্লাস 7 ইন্টু 1 প্লাস নাইট্রোজেনের 14 সমান 93 N বেরিয়েছে। আণবিক ওজন দেওয়া ছিল ম্যাথে 93 সমান 93, N সমান 1। আণবিক সংকেত সমান স্থূল সংকেতের হোল N।
তাহলে স্থূল সংকেতের হোল ওয়ান বসানো হয়েছে সমান C6H7N, এটা হচ্ছে তার কি হবে আণবিক সংকেত। এবারে দেখো 1999 সালে একটা স্থূল সংকেত আণবিক সংকেতের অঙ্ক পড়েছে, একদম একই টাইপের অঙ্ক, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। কার্বন হাইড্রোজেন ক্লোরিন একটি যৌগে 10.04% কার্বন 89.12% ক্লোরিন আছে, যৌগের বাষ্প ঘনত্ব 59.75 হলে তার আণবিক সংকেত চাইছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, যৌগে কার্বন দেওয়া আছে, ক্লোরিন দেওয়া আছে, হাইড্রোজেনটা বের করতে হবে। হাইড্রোজেনটা কিভাবে বের করবো, যেহেতু এগুলো পার্সেন্টেজে আছে, মানে 100 ভাগের মধ্যে এত ভাগ কার্বন এত ভাগ ক্লোরিন আছে, আর বাদ বাকিটা হাইড্রোজেন আছে। তাহলে 100 মাইনাস এই দুটো যোগ করলে পেয়ে যাবো হাইড্রোজেন কতটা আছে 0.84%। এবারে মৌল, শতকরা পরিমাণ, পারমাণবিক ওজন, আপেক্ষিক পরমাণু সংখ্যা, প্রত্যেকটা পরমাণু সংখ্যা সরল অনুপাত যেরকম বের করানো হয় একদম ভাগ করে পূর্ণ সংখ্যায় প্রকাশ করা আছে। পূর্ণ সংখ্যার অনুপাত কত হবে 1:1:3। তাহলে আমরা কি জানি, পূর্ণ সংখ্যা সরল অনুপাত পেয়ে গেলে যে কোনো মৌলের স্থূল সংকেত পেয়ে যাবো। তাহলে মৌলের স্থূল সংকেত কত হচ্ছে CH3, কারণ কার্বনের অনুপাত হচ্ছে 1, হাইড্রোজেনের ক্ষেত্রে 1, ক্লোরিনের ক্ষেত্রে 3, 1:1:3। তাহলে কার্বন পরমাণু 1 অনুপাতে আছে, হাইড্রোজেন 1 আর ক্লোরিন হচ্ছে 3। কার্বনের নিচে 1 বসবে, হাইড্রোজেন নিচে 1 বসবে, ক্লোরিনের নিচে 3 বসবে, পরমাণু সংখ্যার অনুপাত CH3 হয়ে গেল স্থূল সংকেত। এবারে কি লেখা আছে দেখো, বাষ্প ঘনত্ব 59.75। তাহলে বাষ্প ঘনত্ব থেকে আমি কি পাবো, আণবিক ওজন পেয়ে যাব, m সমান 2d, 2 × 59.75 119.5। এরপরে কি সূত্র জানি পরপর, যে স্থূল n × স্থূল সংকেতের ওজন সমান আণবিক ওজন, n × স্থূল সংকেত কত CH3। এই CH3 এর আণবিক ওজন বের করলে দেখবে 119.5 আসবে। কিরকম, কার্বনের 12 প্লাস হাইড্রোজেনের 1 প্লাস ক্লোরিনের 35.5 × 3, এইটা যোগ করলে আসবে 119.5। তাহলে টোটাল n × স্থূল সংকেতের ওজন পেয়েছি 119.5, গুণ করে দেওয়া হচ্ছে সমান আণবিক ওজন কত পেয়েছি, আণবিক ওজন m সমান 2d, এই ম্যাথ থেকে কত পেয়েছি আণবিক ওজন 119.5। তাহলে সূত্রে বসিয়ে দেওয়া হচ্ছে আণবিক ওজন n × স্থূল সংকেতের ওজন সমান আণবিক ওজন, n এর মান 1 পেয়ে গেছি। n এর মান 1 পেয়ে গেলে আণবিক সংকেত কি পাবো, CH3 হোল 1। তাহলে আণবিক সংকেত CH3 হোল 1 অর্থাৎ স্থূল সংকেতের হোল n সমান কত পাবো CH3, এটা হচ্ছে আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেতের হোল n, n হচ্ছে যে কোনো ইন্টিজার পূর্ণ সংখ্যা, সমান কত হবে CH3। একদম ভালো করে দেখে রাখবে, একদম ইজি অঙ্ক, একদম ভালো করে লক্ষ্য করবে। এরপরে দেখো 1990 সালে একটা ম্যাথ পড়েছে, লক্ষ্য করো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 750 mm চাপে 1 লিটার CO2 তৈরি করতে কত গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হবে। তাহলে তোমাকে কন্ডিশন দেওয়া আছে, এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এত mm চাপে 1 লিটার CO2 তৈরি করতে হবে, কত গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হবে। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি CaCO3। ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন অক্সাইড উৎপন্ন হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এর গ্রাম আণবিক ওজন 100 গ্রাম, মানে আণবিক ওজন নির্ণয় করবো, ক্যালসিয়ামের কত 40, কার্বনের 12, অক্সিজেনের 16 × 48, টোটাল যোগ করলে 100 আসবে। আর 1 মোল যেহেতু কার্বন ডাইঅক্সাইড, তার আয়তন কত হবে এনটিপিতে বা এসটিপিতে 22.4 লিটার। এর সামনে যেগুলো আছে প্রত্যেকটা মোল সংখ্যা 1 1 আছে, অর্থাৎ 1 মোল করে আছে প্রত্যেকটা। 1 মোল মানে তার আণবিক ওজন 100 গ্রাম, 1 মোল এটা আয়তনে প্রকাশ করা হচ্ছে 22.4 লিটার। এবারে দেখো, তোমাকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 750 mg চাপে বলা হয়েছে। তাহলে এই কন্ডিশনটাকে আমি এসটিপির একটা কন্ডিশন এখান থেকে পাচ্ছি সমীকরণ থেকে, 100 গ্রাম CaCO3 থেকে CaCO3 প্রয়োজন কত লিটার কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে 22.4 লিটার। এটা কোথা থেকে পাচ্ছি, এটা এসটিপি থেকে পাচ্ছি, এসটিপি কন্ডিশন থেকে। তাহলে এখানেও একই রকম আমাকে এই কন্ডিশনটাকে এসটিপিতে আনতে হবে। এসটিপিতে আনলে কি জানি, P1/T1 = P2/T2, এই সূত্র কাজে লাগাতে হবে। P1 কত, প্রেসার কত ছিল 750 mmHg, 750 বসানো হয়েছে P1। V1 কত, V1 হচ্ছে 1 লিটার, প্রাথমিক আয়তন 1 লিটার, তাহলে V1 1। 300 মানে কি 273 + 27, P1/T1 273 + 27 300 সমান P2। এবারে এনটিপি কন্ডিশন কি আছে, P2 মানে কি 1 অ্যাটমোস্ফিয়ার, 1 অ্যাটমোস্ফিয়ার মানে কি 760 mmHg, এটা 1 অ্যাটমোস্ফিয়ারের মান। T2 কত 273 কেলভিন, T2 V2/T2, তাহলে V2 এর মানটা নির্ণয় করতে হবে আমাকে, তবেই কি এনটিপিতে পাবো। তাহলে এই V2 এর মানটা কিভাবে নির্ণয় করা যাবে, V2 = 0.898 লিটার, এটা ক্যালকুলেশন করলে
কি পাওয়া যাবে, ভি টু সমান 0.898 লিটার পাওয়া যাবে। প্রথমে তোমাকে একটা কন্ডিশন দেওয়া আছে, এটাকে যদি এনটিপিতে করতে চাই এনটিপির কন্ডিশন আমাকে বসাতে হবে, তার সঙ্গে এনটিপিতে আয়তন কত ভি টু এটা ধরে নিতে হবে। আয়তন ধরা আছে ভি টু, তাহলে ভি টুর মানটা আমাকে বের করতে হবে। এবার 0.898 লিটার ভি টুর মান বেরিয়ে গেছে। তাহলে আমি এনটিপিতে আয়তন কত পেলাম, 0.089 লিটার। দেখো 22.4 লিটার প্রস্তুত করতে এনটিপি বা এসটিপিতে 100 গ্রাম CaCO3 প্রয়োজন, তাহলে সেটাই লেখা আছে 22.4 লিটার CO2 উৎপন্ন করতে 100 গ্রাম CaCO ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন। তোমার এসটিপিতে কত লিটার উৎপন্ন করতে হবে, 0.898 লিটার, তাহলে 0.898 লিটার কার্বন ডাই উৎপন্ন করতে 4 গ্রাম CaCO3 প্রয়োজন। এটা একদম উইকিং রমে করা হয়েছে। তাহলে আমাকে এখান থেকে কি বের করলাম যে 1 লিটারটাকে আমি কি করলাম এনটিপিতে কনভার্ট করলাম। তবে গিয়ে আমার কোশ্চেনে কি ছিল, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, 750 mmHg চাপ ছিল, 1 লিটার কার্বন ডাইঅক্সাইডের আয়তন দেওয়া ছিল। তাহলে এই 1 লিটারটাকে আমি যদি, এটা তো এনটিপি বা এসটিপি কন্ডিশন নয়, তাহলে এইটাকে আমি যদি এসটিপি বা এনটিপিতে কনভার্ট করতে চাই তাহলে প্রত্যেকটা প্রেসার এবং টেম্পারেচারকে পাল্টাতে হবে। এই জন্য প্রেসার টেম্পারেচার 760 273 বসানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আয়তনটা এখানে 1 লিটার আয়তন, এই পরের কন্ডিশনে আয়তন কত সেটাই বের করানোর জন্য আমরা P1 V1/T1 সমান P2 V2/T2 সূত্র কাজে লাগাবো। এই V2টা কি, V2টা হচ্ছে এনটিপিতে তার আয়তন কত সেটা বের করানো হচ্ছে। এখানে এনটিপি বা এসটিপির কন্ডিশন বসানো হয়েছে, V2 আয়তনটা বের করানো হবে। পেয়ে গেছি এত। তাহলে 1 লিটার আয়তন এই কন্ডিশনে ছিল কার্বন ডাইঅক্সাইডের, যখন এনটিপি বা এসটিতে কনভার্ট করলাম তখন তার আয়তন কত হলো এই। তাহলে এই লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত ক্যালসিয়াম কার্বনেট লাগছে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে কন্ডিশনে পেয়েছি 22.4 লিটার তৈরি করতে এত গ্রাম লাগছে CaCO3, এত লিটার তৈরি করতে কত গ্রাম লাগবে সেটাই পেয়ে গেল। দেখো 1990 সালে একটা কোশ্চেন বলেছে, ভালো করে লক্ষ্য করো। কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ওজন অনুপাতে শতকরা 22 ভাগ অ্যাসিড থাকলে বিশুদ্ধ CaCO3 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা 760 mmHg চাপে 1 লিটার CO2 তৈরি করতে কত পরিমাণ ওই অ্যাসিড দ্রবণের প্রয়োজন হবে। তাহলে তোমাকে কি বলা হচ্ছে, তোমার একটা কন্ডিশন দেওয়া আছে, ওজন অনুপাতে অ্যাসিড দ্রবণে শতকরা 22 ভাগ অ্যাসিড রয়েছে। এবারে CaCO3 থেকে তোমাকে কি তৈরি করতে হবে, CO2 তৈরি করতে হবে। কত লিটার, 1 লিটার। কন্ডিশন দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 760 mm চাপে। এটাকে কোথায় কনভার্ট করতে হবে, এসটিপিতে কনভার্ট করতে হবে, তবে কি আমি সম্পর্ক পাবো। তাহলে বিক্রিয়া কি আছে, CaCO3 এর সঙ্গে কার বিক্রিয়া হবে, কত পরিমাণ অ্যাসিড দ্রবণের প্রয়োজন হবে বলছে। তার মানে কোন অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ লেখা আছে এখানে স্পষ্টভাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তার বিক্রিয়াটা আগে দিতে হবে। এই দেখো HCl CaC ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে। এখানে দেখো ব্যালেন্স করলে 2 বসাতে হবে, 2 মোল HCl, তাহলে 1 মোল CaCO3, 2 মোল HCl, 1 মোল CaCl2, 1 মোল CO2, 1 মোল জল। 2 মোল HCl এর ওজন কত হবে, 2 × 36.5 মানে হচ্ছে H এর 1 ক্লোরিনের 35.5, আগে 2 মোল আছে, 1 মোলের ওজন 36.5, 2 মোলের 2 × 36.5, তাহলে 73 গ্রাম হচ্ছে, এইটার গ্রামে প্রকাশিত ওজন 73 গ্রাম। এর 1 মোলের আয়তন কত, কার্বন ডাইঅক্সাইডের 22.4 লিটার। এবারে কেন এটা ওজনে, এটা কেন গ্রামে করছি, কারণ HCl তোমাকে কি বলছে, কত পরিমাণ HCl দ্রবণের প্রয়োজন হবে। তাহলে দেখো কত পরিমাণ মানে এটা কনভার্ট করতে যাচ্ছি কোথায়, গ্রামে কনভার্ট করতে যাচ্ছি। তাহলে গ্রাম, এটা গ্রামে বের করছি, এটা লিটারে বা আয়তনে বের করছি। এরপরে দেখো এটা কন্ডিশন দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 760 mm চাপে, 760 mm চাপ এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, মানে এটাকে কনভার্ট করতে হবে কোথায়, এসটিপিতে। কারণ এইটা, এই যে সম্পর্কটা পাচ্ছি গ্রাম আর লিটারের মধ্যে, এটা কিন্তু এসটিপিতে সম্পর্ক। তাহলে এটাকে এসটিপিতে কনভার্ট করলে তবে গিয়ে বলতে পারবো। এসটিপিতে চলো কনভার্ট করা যায়। P1 V1/T1 সমান P2 V2/T2। P1 কত দেওয়া আছে, প্রেসার 760, V1 কত, আয়তন 1 লিটার 300, T1 কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন, 300 কেলভিন বসানো হয়েছে 273 + 27, তাহলে কত হবে 300 কেলভিন, এই যে নিচে 300। P2 মানে কি, অ্যাটমসফিয়ারে, এইটা মানটা কিসে বসানো হয়েছে, এনটিপিতে। এনটিপিতে কি কি কন্ডিশন, P2 এনটিপিতে কত 760 mm, এটা চাপ, এটা কার, এনটিপিতে মান প্রেসারের।
এনটিপিতে প্রেসারের মান কত 273 কেলভিন, তাই নিচে 273 বসানো হয়েছে। ভি2 মানে আয়তন, কত আয়তন সেটাই বের করতে হবে। তাহলে 1 লিটারের এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে তার এনটিপিতে আয়তন কত সেটা এনটিপির কন্ডিশন বসিয়ে করতে হবে। এই জন্য আগে প্রাথমিক কন্ডিশন 1 লিটারের কন্ডিশন বসিয়ে করা হয়েছে। 1 লিটারটাকে যদি এনটিপিতে কনভার্ট করো, এনটিপির কন্ডিশন বসিয়ে তার আয়তন বের করতে হবে। তাহলে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এই V2 মান বের করতে হবে। V2 মান 0.91 লিটার বেরিয়েছে। এবারে দেখো এইখান থেকে চলে আসো, এইটা এসটিপির সম্পর্ক। এসটিপিতে এরকম সম্পর্ক পাওয়া যায় 22.4 লিটার CO2 উৎপন্ন হয়েছে কত গ্রাম থেকে 73 গ্রাম থেকে, সেটাই লেখা হয়েছে। 22.4 লিটার CO2 উৎপন্ন করতে 73 গ্রাম HCl প্রয়োজন। তাহলে কত গ্রাম, এই 1 লিটার CO2টা এনটিপিতে কত লিটার আয়তন দখল করছে 0.91 লিটার। তাহলে 22.4 লিটার এসটিপিতে CO2 তৈরি করতে এত গ্রাম HCl প্রয়োজন। এসটিপিতে 0.91 লিটার CO2 তৈরি করতে কত গ্রাম প্রয়োজন হবে সেটাই বের করলে বেরিয়ে যাবে। দেখো 2.965 গ্রাম HCl প্রয়োজন। এই পরিমাণ HCl এর প্রয়োজন কত, এই 1 লিটার CO2 তৈরি করতে। যেহেতু 1 লিটারটা এনটিপিতে কত বেশি 0.91 লিটার, তাহলে 0.91 লিটার CO2 তৈরি করতে কত গ্রাম HCl প্রয়োজন 2.965। এবারে দেখো এত গ্রাম HCl এর প্রয়োজন, তোমাকে কি বলা আছে অ্যাসিড দ্রবণের প্রয়োজন কত পরিমাণ। এটা কিন্তু অ্যাসিড, এটা অ্যাসিড দ্রবণ নয়, এটা অ্যাসিড বেরিয়েছে, তোমাকে বলছে অ্যাসিড দ্রবণের প্রয়োজন। তাহলে ওজন অনুপাতে দেখো অ্যাসিড দ্রবণে ওজন অনুপাতে শতকরা 22 ভাগ অ্যাসিড থাকে। তাহলে 22 গ্রাম HCl আছে 100 গ্রাম দ্রবণে। টোটাল দ্রবণ যদি 100 গ্রাম হয়, কন্ডিশনে দেওয়া আছে কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ওজন অনুপাতে শতকরা 22 ভাগ অ্যাসিড থাকে। তাহলে 100 ভাগ যদি অ্যাসিড দ্রবণ হয় 22 ভাগ অ্যাসিড রয়েছে, সেটাই লেখা হয়েছে। 22 গ্রাম HCl আছে, ভাগটাকে গ্রামে যদি আমি কনভার্ট করি 22 গ্রাম HCl আছে 100 গ্রাম দ্রবণে। কত গ্রাম HCl বেরিয়েছে তোমার 2.965 গ্রাম। তাহলে এই গ্রাম HClটাকে অ্যাসিডটাকে অ্যাসিড দ্রবণে কনভার্ট করতে হবে। এই অ্যাসিডটাকে কিসে কনভার্ট করতে হবে, অ্যাসিড দ্রবণে, তবেই গিয়ে আমি কোশ্চেনের উত্তর পাবো। তাহলে 22 গ্রাম HCl আছে 100 গ্রাম দ্রবণে, এত গ্রাম HCl আছে কত গ্রাম দ্রবণে, তার 13.48 গ্রাম দ্রবণে। এই গ্রাম দ্রবণটা হচ্ছে টোটাল অ্যাসিডের প্রয়োজন, এই পরিমাণ অ্যাসিড দ্রবণের প্রয়োজন হবে। তাহলে এটা কার বেরোলো, অ্যাসিড দ্রবণের পরিমাণ বেরোলো। তোমাকে কোশ্চেনও চাইছে অ্যাসিড দ্রবণের পরিমাণ, এই জন্য অ্যাসিড দ্রবণের পরিমাণটা এখান থেকে পেয়ে গেছি। 1980 সালে একটা কোশ্চেন পড়েছে, ভালো করে লক্ষ্য করো। 1 লিটার CO এবং CO2 এর মিশ্রণকে উত্তপ্ত চারকোলের উপর দিয়ে পাঠালে মিশ্রণের আয়তন কত 1.6 লিটার হলো। মিশ্রণটির আয়তন সংযুতি নির্ণয় করো। আয়তন সংযুতি মানে কি, কার্বন মনোক্সাইডের আয়তন চাইছে এবং কার্বন ডাইঅক্সাইডের আয়তন চাইছে। তাহলে আয়তন সংযুতি মানে দুটোর আয়তন চাইছে, কার্বন মনোক্সাইডের এবং কার্বন ডাইঅক্সাইডের। আয়তনগুলি একই অবস্থায় মাপা হয়েছে বলা হয়েছে। তাহলে এবারে দেখো আমি তো দুটোর মিশ্রণ নিয়েছি, 1 লিটার CO এবং CO2 এর মিশ্রণ নেওয়া হয়েছে। তাহলে কোনটা কত জানি না, যে কোনো একটাকে ধরে নিতে হবে কত পরিমাণ নেওয়া হয়েছে। তাহলে ধরে নিলাম CO নেওয়া হয়েছে x লিটার। CO যদি x লিটার, কার্বন মনোক্সাইড যদি x লিটার হয়, তাহলে টোটাল মিশ্রণ CO এবং CO2 এর, CO2টা আর বাকিটা, CO2 কত হবে 1 - x। টোটাল যদি 1 লিটারের CO এবং CO2 এর মিশ্রণ হয়, CO যদি x পরিমাণ হয়, তাহলে আর বাদ বাকিটা কত হবে, কার্বন ডাইঅক্সাইড কত হবে 1 - x লিটার। তাহলে এটা কার্বন ডাইঅক্সাইড আয়তন 1 - x। এবারে যখন এই দুটোর মিশ্রণকে CO এবং CO2 এর মিশ্রণটাকে আমি যখন উত্তপ্ত চারকোলের উপর দিয়ে পাঠাচ্ছি, তখন CO2 কি করবে, চারকোল মানে কি কার্বন রয়েছে, CO2 কি করবে এই চারকোল বা কার্বনের সঙ্গে বিক্রিয়া করে টোটাল CO2 কার্বন মনোক্সাইডে কনভার্ট হয়ে যাবে। তাহলে CO2 কিসে কনভার্ট হয়ে যাবে, টোটাল CO2টা কিসে কনভার্ট হয়ে যাবে, কার্বন মনোক্সাইডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এবারে দেখো যেহেতু আয়তনগুলি একই অবস্থায় মাপা হয়েছে, আমি বিক্রিয়াটা লিখছি CO2 + C 2CO, টোটাল CO2 কিসে কনভার্ট হয়ে গেছে, কার্বন মনোক্সাইডে। তাহলে এটা যেহেতু একই অবস্থায় অর্থাৎ একই চাপ ও একই তাপমাত্রায় যেহেতু মাপা হয়েছে, তাহলে মোল সংখ্যার অনুপাতটা আয়তনের অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে এটা 1 মোল, এটা 1 মোল, এটা 2 মোল। তাহলে এটা 1 আয়তন, এটা 2 আয়তন। তাহলে 1 আয়তন কার্বন ডাইঅক্সাইড থেকে 2 আয়তন কার্বন মনোক্সাইড তৈরি হয়ে গেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত 1 - x লিটার। 1 - x লিটার থেকে কত হবে 2 × 1 - x লিটার। 1 লিটার থেকে, তাহলে এখানে যদি 1 লিটার থেকে হয়, এখানে 2 লিটার।
আর এখানে 1 মাইনাস এক্স লিটার থেকে 2 ইন্টু 1 মাইনাস এক্স লিটার, আমি শুধু একক দিয়ে দিয়েছি আয়তনে, বাদ বাকি সবাই কি আছে। এইভাবে দেখো তাহলে এখানে কত পেলাম, 1 মাইনাস এক্স লিটার CO2 থেকে 2 ইন্টু 1 মাইনাস এক্স লিটার পাওয়া যাচ্ছে। এবারে দেখো তাহলে এবারে যে লাস্ট মিশ্রণটা পাচ্ছি, টোটাল কার্বন ডাইঅক্সাইড তো কার্বন মনোক্সাইডে ট্রান্সফার হয়ে গেছে, তাহলে একদম অ্যাকচুয়াল একদম লাস্ট যে পরিমাণে যে মিশ্রণটা পাচ্ছি, লাস্ট যে মিশ্রণটা, তাতে কে কে আছে, শুধুমাত্র কার্বন মনোক্সাইড রয়েছে, কার্বন ডাইঅক্সাইড কিন্তু নেই, কারণ কার্বন ডাইঅক্সাইডটা চারগুলোর উপর দিয়ে চালনা করার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড টোটাল কিসে পরিণত হয়ে গেছে, কার্বন মনোক্সাইডে পরিণত হয়ে গেছে। এখানে কিন্তু এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড টোটাল কার্বন মনোক্সাইডে পরিণত হয়েছে, কিন্তু কার্বন মনোক্সাইডটা সে কিন্তু ফিক্সড রয়েছে, সে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি। তাহলে টোটাল যে কার্বন ডাইঅক্সাইড ছিল 1 লিটারের মধ্যে, সেটা কার্বন মনোক্সাইডে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে এখানে দুটোর মিশ্রণ নিয়েছিলাম, কার্বন ডাইঅক্সাইড যদি কার্বন মনোক্সাইডে ট্রান্সফার হয়ে যায়, তাহলে মিশ্রণে কে থাকবে, বা একদম আলটিমেট যে লাস্ট মিশ্রণ পাওয়া যাবে, সে তাতে কে থাকবে, শুধুমাত্র CO পড়ে থাকবে। এই যে শুধুমাত্র CO পড়ে আছে, তাহলে লাস্ট পোর্শনে আয়তনটা পাবো, কার্বন মনোক্সাইডের মোট আয়তন কত, আগে কত ছিল x লিটার ধরা হয়েছিল, পরে কত হলো 2 ইন্টু 1 মাইনাস x লিটার বিক্রিয়ার পর, তাহলে প্লাস 2 ইন্টু 1 মাইনাস x, তার মানে কত পাচ্ছি 2 মাইনাস x লিটার কার্বন মনোক্সাইডের মোট আয়তন। এবারে দেখো পাঠানোর পর, ওই যে চারকোলের উপর দিয়ে মিশ্রণটাকে পাঠানোর পর মিশ্রণের আয়তন হচ্ছে 1.6 লিটার। তাহলে লাস্ট যে মিশ্রণের আয়তনটা হলো, এর মধ্যে শুধু কার্বন মনোক্সাইড পড়ে থাকবে, যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা চারকোলের সঙ্গে বিক্রিয়া করে ফুল কার্বন মনোক্সাইডে একদম টোটাল সম্পূর্ণ কার্বন মনোক্সাইডে রূপান্তরিত হয়েছে। তাহলে এখানে আলটিমেট লাস্ট মিশ্রণটা যেহেতু 1.6 লিটার, এই লাস্ট মিশ্রণে শুধুমাত্র কার্বন মনোক্সাইড থাকবে, এই জন্য 2 মাইনাস এক্স পেয়েছি কার্বন মনোক্সাইডের আয়তন। তাহলে 2 মাইনাস এক্স সমান 1.6, কারণ এই আয়তনটাই হচ্ছে কার্বন মনোক্সাইডের লাস্ট একদম যে আয়তনটা পেয়েছি, সেটা এই আয়তনের সঙ্গে সমান হবে। 2 মাইনাস এক্স সমান এক্স এর মান পেয়ে গেছি। তাহলে এক্স এর মান যেহেতু পেয়ে গেলাম, এক্সটা কার মান ছিল, কার্বন মনোক্সাইডের আয়তন, কত বেরোলো 0.4 লিটার। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত ছিল, 1 মাইনাস এক্স, বিয়োগ করে দেওয়া হয়েছে 0.6 লিটার হয়ে গেছে। আজকে এই পর্যন্ত থাক, এরপরে ভিডিওতে আবার নেক্সট ভিডিওতে আসবে। একদম ভালো করে চ্যানেলকে ফলো করে রাখো, একদম পুরো বাই টু বাই নোটস আকারে তুলে রাখো, একদম সাজেশান পরে আস্তে আস্তে দেওয়া হবে, চ্যাপ্টার শেষের পর কি কি পড়তে হবে এত সব করাচ্ছি, কিন্তু সবগুলো পড়ার প্রয়োজনে এইচএস পরীক্ষার জন্য কি কি পড়তে হবে সেগুলো পুরো একটা কোশ্চেন অনুযায়ী আমি একদম বানিয়ে দেবো চ্যাপ্টার শেষে। ভালো করে ভিডিওগুলো দেখে রাখো। আজকে এই পর্যন্ত থাক, পরে আবার কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো। চলো, থ্যাংক ইউ।